2020-21 শিক্ষাবর্ষের রাজশাহী কলেজে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীরা, তোমাদের জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা। রাজশাহী কলেজে তোমাদের সকলকে স্বাগতম। ঐতিহ্যবাহী এই রাজশাহী কলেজের একটি অংশ হয়ে তোমরা যেমন খুশি, ঠিক সেই রকমই এতগুলো মেধাবী নবীন শিক্ষার্থী পেয়ে একজন শিক্ষক হিসেবে আমিও সমপরিমাণ খুশি। আজকে আমি তোমাদের সামনে প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার পরিচিতি আমি একটু পরেই তোমাদের সামনে উপস্থাপন করব। তারপরেও যেটি আমি প্রথমে বলে নেব যে তোমরা এখন একটি ঐতিহ্যের অংশীদার, অর্থাৎ এই যে ঐতিহ্যবাহী স্বনামধন্য দেশ সেরা রাজশাহী কলেজের অংশীদার। তাই তোমাদের অবস্থান, তোমাদের কার্যক্রম ঠিক সেই মাত্রারই হতে হবে, অর্থাৎ একজন সার্থক শিক্ষার্থী, অর্থাৎ একজন আদর্শ শিক্ষার্থী কখন তার শিক্ষা জীবনটি পরিপূর্ণতা লাভ করে, যখন সে একজন শিক্ষার্থী হিসেবে তার সকল গুণাগুণ তার মধ্যে বজায় থাকে। তো সেই গুণাগুণ বজায় রাখার অনেকগুলো কিন্তু তোমার উপায় রয়েছে, এবং একজন শিক্ষার্থী তার কাজ কি, তোমার সামনে এসে তোমাকে তোমার এই যে পথ, যে নতুন পথে তুমি হাঁটতে যাচ্ছ, সে পথের দিশা দেখানো। তাই একজন শিক্ষক হিসেবে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যেরকম ভাবে রাজশাহী কলেজের অংশ, ঠিক সেইভাবে আমি, অর্থাৎ আমার পরিচয়টা আমি তোমাদের সামনে প্রথমে একটু দিয়ে নেই। আমি অঙ্কনা সেন, প্রভাষক, সংস্কৃত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। হ্যাঁ, সংস্কৃত বিষয়ের প্রভাষক আমি। তোমাদের সামনে আজকে সংস্কৃত বিষয়ের ওপর প্রথম ক্লাস দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তবে এটি আজকে কিন্তু আমরা পাঠ্য বিষয়ের মধ্যে সম্পূর্ণরূপে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব না। আজকে সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে সংস্কৃত বিষয়, সেটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সংস্কৃত এর পাঠ্যসূচি বা পাঠ্যক্রমটি কি রকম, কি কি নিয়ে, কি কি বিষয় এর পাঠ্যসূচির অন্তর্গত। সংস্কৃত এই শব্দটি শুনে অনেকেই কিন্তু ভয় পায় যে অত্যন্ত দুর্বোধ্য, কঠিন এবং তৎসম শব্দবহুল একটি ভাষা সংস্কৃত। তাই জন্য আমি কিন্তু আগেই তোমাদের বলে রাখি, সংস্কৃত ভাষা নয়, সংস্কৃত সাহিত্য, সংস্কৃতের পাঠ্য বিষয়। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে সংস্কৃত, সেটি কিন্তু সর্বাধিক সহজ সরল। এই পাঠ্যসূচিটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে সাহিত্য এবং ব্যাকরণ এর সংমিশ্রণ। এই ব্যাকরণ কিন্তু বাংলা ব্যাকরণের সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ সংস্কৃত থেকে যে বাংলা শব্দের উদ্ভব, সেটি তো তোমরা জেনেছ, তাই না? এখন তোমরা একাদশ শ্রেণীতে উঠে গেছো, কলেজ পর্যায়ে এখন তোমরা পদার্পণ করেছ। তাই তোমরা এটি জানো যে সংস্কৃত একটি আদি ভাষা, যে ভাষাটি এখন বিলুপ্ত হয়েছে, কিন্তু ভাষাটি কিন্তু আমাদের পাঠ্যসূচি বা পাঠ্যক্রমের
কোনো গুরুত্ব সেইভাবে কিন্তু বহন করে না, এটি কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সংস্কৃত ভাষা নয়, সংস্কৃত সাহিত্যের যে সমস্ত সুন্দর সুন্দর গদ্য, পদ্য, নাটক এবং কিছু ব্যাকরণ অংশ, আমি আবারও বলছি, ব্যাকরণ অংশগুলো কিন্তু হুবহু বাংলার সাথে মিলে যাবে। অর্থাৎ তোমরা সংস্কৃত এর আগে পড়োনি, কিন্তু বাংলা তো পড়েছো। বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ তোমরা তো পড়ে পরীক্ষা দিয়ে এই যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উঠলে, তাই না? সেই সন্ধি, সেই সংজ্ঞা, সেই কারক, সেই অব্যয়, এগুলোই কিন্তু, সেই সমাস, এগুলো কিন্তু ব্যাকরণ অংশে থাকবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই যে সংস্কৃত যে বিষয়, অর্থাৎ রাজশাহী কলেজে তোমরা মানবিক বিভাগে ভর্তি হয়ে যেটিকে চতুর্থ পত্র হিসেবে তোমরা নিতে পারো যে বিষয়টি, সেটি সংস্কৃত। তো সংস্কৃত, আজকে যে সংস্কৃতের বিষয়ের যে পরিচিতি, আমাদের আজকের পাঠ, আমি প্রথমে বলেছি কোনো সুনির্দিষ্ট বিষয়, গদ্য, পদ্য বা ব্যাকরণ, সুনির্দিষ্ট কোনো কিছু নিয়ে আজকে কিন্তু আমাদের পড়াশোনা বা আলোচনা হবে না। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর যেটি সংস্কৃত বিষয়, এই সম্বন্ধে, এর পাঠ্যক্রম বা পাঠ্যসূচি সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে কিন্তু আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমার আজকের ক্লাস নিয়ে। তো আমার আজকের ক্লাস থাকবে যে সংস্কৃত বিষয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের, যেটিকে চতুর্থ পত্র হিসেবে নিতে বা গ্রহণ করতে কিন্তু অভিভাবক সহ আমাদের শিক্ষার্থীরা অনেক সময় কিন্তু ভয় পেয়ে থাকেন। অর্থাৎ তারা মনে করেন যে সংস্কৃত বাবা না জানি কি কঠিন। না, আমি সেটি তোমাদের সামনে আজকে বলছি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সংস্কৃত যতটুকু পাঠ্যসূচি রাখা হয়েছে, সেটি তোমাদের শ্রেণীর কথা চিন্তা করেই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের আগেও কিন্তু বেশ কয়েকটি ব্যাচ, বেশ কয়েকটি শিক্ষাবর্ষ আমরা পার করেছি এই রাজশাহী কলেজে, এবং তারা কিন্তু সুনাম এবং কৃতিত্বের সাথে এই যে সংস্কৃত বিষয়ে তারা কিন্তু সর্বোচ্চ নম্বর পেয়েছে। এবং এটি সম্ভব হয়েছে তারা এই কলেজে নিয়মিত পাঠদান করা হয়, এবং পাঠদান এবং ক্লাসে উপস্থিতির এই বিষয়টিকে সর্বাধিক বেশি গুরুত্বের সাথে কিন্তু কলেজ প্রশাসন সব সময় এদিকে দৃষ্টি দিয়ে থাকেন। আর যেটি বলছি সংস্কৃত বিষয়ের, এই সংস্কৃত বিষয়ের চতুর্থ বিষয় হিসেবে এর যে পাঠদানের যে সময়সূচি অনুযায়ী কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পাঠদান সম্পন্ন হয়ে যায়, এবং তারপরে কিন্তু আমরা নির্দিষ্ট যে ক্লাসগুলো থাকে তাতে কিন্তু অনেকটা আবার রিভিশন করার সুযোগ পাই। তো সেজন্য কিন্তু আমাদের শিক্ষার্থীরা গত কয়েক বছরে রাজশাহী কলেজ থেকে অনেক কৃতিত্ব এবং সুনামের সাথে এই সংস্কৃত বিষয় নিয়ে কিন্তু তারা তাদের ফলাফলকে, তাদের মনোপুত বা সকলের মনোপুত সর্বাধিক কৃতিত্বের সাথে কিন্তু তারা যে ফলটি সেটি করতে সক্ষম হয়েছে। এজন্য তারা নিজেরা যেমন সফল এবং শিক্ষক হিসেবে আমরাও কিন্তু সার্থক। তো তোমাদেরকে আজকে আমি এখানে দাঁড়িয়ে সংস্কৃত বিষয়ের যে পরিচিতি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর সংস্কৃত বিষয়ের কি কি পাঠদান, কি কি বিষয় করা হয় বা আসলে সিলেবাসটা কি নিয়ে তৈরি, সেটি কিন্তু আমি তোমাদের সামনে আজকে আমি একটু ব্যাখ্যা করব বা তোমাদেরকে বুঝে বলার চেষ্টা করব যে এই যে ধারণাটি যে না সংস্কৃত কত না কঠিন একটি ভাষা, মূলত তোমাদেরকে কিন্তু এই ভাষা লিখতে হবেই না লিখতে। এটি অর্থাৎ দেবনাগরী যে হরফ, যেটি সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়, সংস্কৃত ভাষা লিখতে গেলে যে হরফটি, ওটাকে বলা হয় দেবনাগরী হরফ, যার কিছুটা কিন্তু স্নাতক এবং স্নাতক পর্যায় পর্বের মানে যে পড়াশোনার এই শ্রেণীতে কিন্তু এর অনেকটা ব্যবহার হয়।
কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণী তোমাদের শ্রেণীর কথা বিবেচনা করে কিন্তু এখানে কোনো দেবনাগরী হরফ তোমরা ব্যবহার করতে হবে না, সবই কিন্তু বাংলাতে লিখতে হবে। তোমাকে বাংলাতে তুমি উত্তর করবে এবং তোমাদের প্রত্যেকটি গদ্য পদ্য ব্যাকরণ সবই কিন্তু তোমাকে বাংলায় লিখতে হবে। এবং আবারও বলছি, এই বিষয়টি যেহেতু আদি সাহিত্য, আদি ভাষা, সেজন্য এটি কিন্তু একটা গতানুগতিক ধারাকে অবলম্বন করে কিন্তু, অর্থাৎ প্রশ্নপত্রের যে ধারা সেটা কিন্তু গতানুগতিকতা অবলম্বন করে চলছে। অর্থাৎ যে নতুন এই যে গদ্য বা পদ্য বা ব্যাকরণগুলো, এগুলো থেকে এর বাইরে কিন্তু এখানে প্রশ্ন করা এটি সম্ভবপর ব্যাপার নয়। সেজন্য কিন্তু গতানুগতিক যে ধারাটি এই সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেটি কিন্তু বহাল আছে। অর্থাৎ তোমরা খুব সীমিত পরিসরে একটি ছোট্টই আমি বলবো তোমাদের অনুযায়ী যেটি তোমাদের পাঠের তোমাদের খুব অতি সহজে তোমরা এটা আয়ত্ত করতে পারো, সেটি মাথায় রেখে হয়তোবা এই পাঠ্যসূচিটি তৈরি করা হয়েছে। তোমরা জানো সংস্কৃত সাহিত্য একটি বিশাল এবং বৃহৎ আকার সাহিত্য, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের বিভিন্ন গ্রন্থ, মহাকাব্য যেগুলো রামায়ণ, মহাভারত, এগুলো অতি বিশাল আকার গ্রন্থ, এবং নাটকগুলো যেগুলো অনেকগুলো স্বর্গ বা পর্বে অধ্যায়ে বিভক্ত, কিন্তু তার ছোট্ট ছোট্ট অংশ, আমি বলবো সব থেকে আকর্ষণীয় বা চুম্বক অংশটি কিন্তু তোমাদের পাঠ্যসূচির আওতাধীন করা হয়েছে। এই যে তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ের তোমার সিলেবাসের যেটি পাঠ্যসূচি সেটি তৈরি করা হয়েছে। অর্থাৎ সংস্কৃত যখন তোমরা উচ্চ মাধ্যমিক পড়বে সেখানে তোমার সংস্কৃত ভাষা লিখতে হবে না। আমি আবার বলছি, দেবনাগরী হরফ তোমাকে ব্যবহার করতে হবে না। সব প্রশ্নের উত্তর করবে বাংলায় করবে, এবং যে অনুবাদগুলো করা হয় সেগুলো সংস্কৃত থেকে বাংলা এবং কিছুটা দ্বিতীয় পত্রে গিয়ে বাংলা থেকে সংস্কৃত করতে হবে, কিন্তু সেটিতে তোমার কিন্তু অবশ্যই হরফ বাংলায় ব্যবহার করবে তুমি। এবং এটি বিগত সালে আমাদের এই কলেজে, অর্থাৎ এই ঐতিহ্যবাহী রাজশাহী কলেজেও কিন্তু কৃতিত্বের সাথে এখন সংস্কৃত বিষয় নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করে বের হয়েছে ইতিমধ্যে। তোমরা তাদের সাথে কথা বললেও এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট এবং নির্ভুল একটি ধারণা পাবে বলে আমরা মনে করি। তো সংস্কৃত প্রথম পত্র, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা পড়বে সংস্কৃত প্রথম পত্র, যেটির কোড নম্বর হচ্ছে 137 প্রথম পত্র। এটিতে রয়েছে গদ্যাংশ, পদ্যাংশ, অর্থাৎ গদ্যের কিছুটা অংশ, পদ্যের কিছুটা অংশ, এবং ব্যাকরণ এবং কিছু অনুবাদ। তো যে তিনটি গদ্য রয়েছে এই যে তোমার সংস্কৃত প্রথম পত্র, যে তিনটি গদ্য রয়েছে সেগুলো হচ্ছে মৈত্রেয়ী যাজ্ঞবল্ক সংবাদ, ধৌম শিষ্যানাং চরিতানি এবং নিয়তির বিধানম। এই যে তিনটি গদ্য, এই গদ্যের ছোট্ট এই গদ্যগুলো, যেমন মৈত্রেয়ী যাজ্ঞবল্ক সংবাদ, মৈত্রেয়ী একজনের নাম, যাজ্ঞবল্ক নামে একজন ঋষি ছিলেন। সেই ঋষি যাজ্ঞবল্কের দুইজন স্ত্রী ছিলেন, একজন মৈত্রেয়ী আর অপরজনের নাম কাত্যায়নী। তার দুইজন স্ত্রী দুই রকম ছিলেন। অর্থাৎ প্রত্যেকটি মানুষ কি একরকম হয় না, কিন্তু এক একজন মানুষ এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ এক একজনের মানুষের চিন্তাধারা, তাদের সৃজনশীলতা বলো বা তাদের মনোগত ভাব, অর্থাৎ মানসিক স্থিতি, সব কিন্তু এক পর্যায়ে হয় না। অর্থাৎ প্রত্যেকটি মানুষের একটি নাক, দুটি কান, দুটি চোখ এরকম তো থাকে, কিন্তু তাদের মানসিক চিন্তাধারা অর্থাৎ মানবিক বিকাশ সাধন একরকম হয় না। তারা সবাই কিন্তু আলাদা বা ভিন্ন রুচি বা পছন্দের মানুষ, তারা কিন্তু সেই স্বাক্ষরই বহন করে। তো এই যে যাজ্ঞবল্ক নামে যে ঋষির কথা আমি বলছি, সেই যাজ্ঞবল্ক ঋষির দুইজন স্ত্রী মৈত্রেয়ী এবং কাত্যায়নী। এই মৈত্রেয়ী ইনি কিন্তু ছিলেন জ্ঞান পিপাসু বা জিজ্ঞাসু হৃদয়
বিদুষী নারী। এই মৈত্রেয়ী ছিলেন বিদুষী নারী, অন্যদিকে কাত্যায়নী তিনি জাগতিক বিষয় অর্থাৎ বিষয়কেই অর্থাৎ এই যে পার্থিব জগতের যে ধন সম্পদ বা সংসার এগুলোকে উনি উপজীব্য করে ওনার জীবিকা নির্বাহ করতেন, বা সে তার মধ্যে কিন্তু তার চিন্তাধারা সীমাবদ্ধ ছিল। কিন্তু মৈত্রেয়ী ওরকম ছিলেন না, তিনি জ্ঞান পিপাসু ছিলেন, তিনি একজন বিদুষী নারী ছিলেন। অর্থাৎ তিনি তার জানার জিজ্ঞাসা থেকে তিনি কিন্তু তার স্বামীর সাথে তার যে প্রশ্ন, সেই প্রশ্ন এবং তার স্বামী মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি একজন ঋষি ছিলেন। এবারে তোমাদের বলে রাখি, সেই সময় অর্থাৎ সংস্কৃত সাহিত্য যখন রচিত হয়েছিল তখন কিন্তু ঋষি মুনিরাই জ্ঞান চর্চা করতেন। অর্থাৎ জ্ঞান চর্চা কিন্তু বর্তমান সময় এই যে বর্তমান সময় আমি এখন তোমাদের সামনে কথা বলছি, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আমি ক্লাসটি নিচ্ছি, কিন্তু সেই সময়ের কথা চিন্তা করো, সেই সময় পাঠদান বা শিক্ষাদান অত্যন্ত দুরূহ এবং কঠিন একটা বিষয় ছিল। অর্থাৎ সবাই কিন্তু সকলের পাঠদানের কিন্তু সেরকম অধিকার ছিল না, আবার সুযোগও কিন্তু অত্যন্ত কম ছিল। সেই সময়ে ঋষিমুনিরা তারা কিন্তু তোমার কি করতেন, তারা বিদ্যা চর্চা করতেন। তাই মৈত্রেয়ী তার স্বামীর কাছে এই যে জগৎ জীবন সম্বন্ধে কিছু প্রশ্ন রাখেন, সেই সংবাদ অর্থাৎ তাদের যে সম্বন্ধে যে কথাটি, সেই সংবাদটি কিন্তু এই মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংবাদ নামে। মৈত্রেয়ী অর্থাৎ যাজ্ঞবল্ক্যের স্ত্রী মৈত্রেয়ী এবং যাজ্ঞবল্ক্যের কথোপকথন বা জিজ্ঞাসা এবং সেই প্রশ্নের উত্তর, এই যে বিষয়টি, এটি কিন্তু এই মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যের এই গদ্যের বিষয়বস্তু। আমি তোমাদের সামনে প্রত্যেকটি গদ্য পদ্য সম্বন্ধে সামান্য আলোচনা করব। তার কারণ হচ্ছে আমি আজকে এই সংস্কৃত পাঠদান করা হয় কি কি বিষয়ের উপর, এবং মূলত কি কি বিষয় নিয়ে এই সংস্কৃত উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই সংস্কৃত প্রথম পত্র দ্বিতীয় পত্র যে পড়ানো হয় বা সিলেবাসটা কি, সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয় কিন্তু আজকে আমার মুখ্য উদ্দেশ্য তোমাদের সামনে। তারপরে ধৌম শিষ্যানাং চরিতানি। ধৌম হচ্ছে একজনের নাম, উনি ঋষি ছিলেন, তার 3 জন শিষ্য ছিলেন, সেই উপবন্য, আরুণী এবং বেদ। এই যে 3 জন শিষ্য, এদের চরিত্র অর্থাৎ এই যে গুরু ধৌম, সেই ধৌম গুরুর যে 3 জন শিষ্য উপবন্য, আরুণী এবং বেদ, এই যে 3 শিষ্য গুরুর প্রতি কি আনুগত্য, এটা কি একজন শিষ্য বা একজন ছাত্র এর সব থেকে কি মূল তার গুণাবলীর মধ্যে পড়ে না, তাই তো? তোমাদেরও তো তোমাদের শিক্ষকের প্রতি অবশ্যই প্রথমে সম্মান এবং অনুগত প্রদর্শন তোমাদের কিন্তু থাকতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। কারণ গুরু শিষ্য বা শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, সেটি কিন্তু বন্ধুত্বের, সম্মানের এবং আনুগত্য প্রকাশেরও কিন্তু। অর্থাৎ শিক্ষার্থী অবশ্যই তার শিক্ষকের উপর আনুগত্য বা তার আনুগত্য প্রকাশ করবে, তাহলেই কিন্তু সে প্রকৃতভাবে জ্ঞান লাভ করতে পারবে, তাই তো? বা সে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আসলে গতানুগতিক প্রচলিত শিক্ষা কিন্তু মূল শিক্ষার কি আসলে ধারক বা বাহক, তা কিন্তু নয়। প্রকৃত শিক্ষা কিন্তু মানুষের আচার আচরণ, তার যে ব্যবহার, এর মধ্যে কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ প্রচলিত বা বিষয় কিন্তু বা যে গতানুগতিক ভাবধারা, তার মধ্যে দিয়ে শিক্ষিত মানুষ কি প্রকৃত মানুষ, তা কিন্তু নয়। প্রকৃত মানুষ হলে মানবিক গুণাবলীর প্রত্যেকটি দিক কিন্তু তোমার মধ্যে বর্তমান থাকতে হবে। তাহলে এই যে ধৌম নামে যে গুরু, তার 3 জন শিষ্য এবং শিষ্যদেরকে তিনি তোমরা জানো যে আগে আমরা জানি বিভিন্ন মুনি ঋষি বা তারা বিভিন্ন শিষ্যদেরকে তাদের আশ্রমে নিয়ে দীর্ঘকাল পাঠদান করতেন। এই পাঠদান করার সময় তারা কিন্তু গুরু শিষ্যদেরকে নানান রকম পরীক্ষা করতেন। পরীক্ষা করার কারণ ছিল যে তারা যে প্রকৃতভাবে শিক্ষার উপযোগী হয়ে উঠেছে, বা তারা যে
সত্যি প্রকৃত মানুষ হতে পেরেছে কিনা এটির জন্য কিন্তু যথেষ্ট কঠিন এবং দুরূহ পরীক্ষাও কিন্তু অনেক সময় গুরু তার শিষ্যের প্রতি করতেন। ঠিক সেই রকমই গুরু ধৌমের 3 জন যে শিষ্য, এই 3 জন শিষ্যকে তিনি 3 রকম ভাবে কিন্তু পরীক্ষা নিলেন এবং একে একে তোমরা দেখতে পাবে আমরা যখন পড়াবো এই ধৌম শিষ্যানাং চরিতানি, তখন কিন্তু এই যে 3 শিষ্য তারা কিন্তু খুব সুন্দরভাবে এই পরীক্ষাগুলো সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবে। এবং এই যে কাহিনীটি চমৎকার একটি কাহিনী, এটি কিন্তু আমরা আমাদের পাঠ্য বিষয়। এবং শুধুমাত্র এটুকুই যে ওই 3 জন শিষ্যকে কি পরীক্ষা দেওয়া হলো এবং তারা কিভাবে সেই পরীক্ষাগুলো, এবং 3টি পরীক্ষায় কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং কি তোমাদের চিত্তাকর্ষণ করবে বলে আমরা মনে করি বা আমি মনে করি এটাই। এবং নিয়তির বিধানম, এটি হচ্ছে বাণভট্ট নামক সংস্কৃত সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। সেই লেখক তার হর্ষচরিতম নামে একটি বিশাল আকারের গদ্য কাব্য, তার একটি ছোট্ট অংশ নিয়তির বিধানম। এই কথাটি, নিয়তির বিধানম কথাটি শুনে কি মনে হচ্ছে বলতো? যে নিয়তির বিধান, তোমরা শুনেছো না বাংলা কথায় যে নিয়তির বিধান না যায় খণ্ডন? হ্যাঁ, নিয়তির বিধান অর্থাৎ আমরা যা ঈশ্বর বা আল্লাহ যাকে মনে করি তার কিছু বিধিবিধান থাকে যেটির উপর আমাদের হাত থাকে না, অর্থাৎ আমরা যেটিকে পরিবর্তন করার ক্ষমতা আমরা রাখি না, সেটিকে আমরা বর্তমান সময় অনেক সময় কোইন্সিডেন্স বা কাকতালীয় এই শব্দ দ্বারা আমরা কিন্তু সেটিকে প্রকাশ করে থাকি। কিন্তু আসলে নিয়তি বা ঈশ্বর বা আল্লাহ সেই যে তিনি কিছু বিধান প্রদান করেন বা বিধান দেন, তার বাইরে কিন্তু অনেক সময় আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু কিছু বলতে পারি না বা আমাদের কিছু করার থাকে না। তো সেই নিয়তির বিধান অর্থাৎ এই যে মহারাজ হর্ষবর্ধন নামক হর্ষচরিত, হর্ষ হচ্ছে একজন রাজা, প্রথিত যশে একজন স্বনামধন্য রাজা, তিনি বিখ্যাত রাজা ছিলেন। এটা কিন্তু একটি ইতিহাস নির্ভর একটি কাহিনী। কিন্তু তোমাদের সেই যে বললাম ছোট্ট বা চম্বক অংশ অর্থাৎ নিয়তির বিধান, মানে এই যে মহারাজ হর্ষবর্ধন তার নিয়তিতে কি খারাপ সময়টা আসলো, অর্থাৎ একটি সময় ঈশ্বর বা নিয়তি যেন তার সাথে বিরাট এক পরীক্ষা নেওয়া শুরু করলো। তিনি তার সর্বাধিক প্রিয়জনদের একে একে খুব দ্রুত সময়ের মধ্যে হারিয়ে ফেললেন। তার পিতা, মাতা, ভ্রাতা অর্থাৎ তার বাবা, মা, ভাই এবং তার বোনের হরণ বা তার বোনের ভগ্নিপতি অর্থাৎ তার বোনের বোন জামাই, তার মৃত্যু হঠাৎ করেই। একজন রাজার কথা কেন বলবো, একজন সাধারণ মানুষ হিসেবে হঠাৎ করে যদি এরকম কিছু কারোর সাথে ঘটে, অর্থাৎ নিয়তির বিধান যেটা বলি, এরকম তো হরহামেশাই হচ্ছে আমাদের দেশে, তাই না? কত অপ্রীতিকর ঘটনাও তো ঘটে যায় অনেক সময়। যেমন অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে আমরা কিন্তু হঠাৎ করে আমাদের প্রিয়জনদের হারিয়ে ফেলি, কিন্তু সেটি তো আসলে কারো হাত থাকে না, সেটি তো নিয়তির বিধান বলে আমরা মনে করি। হ্যাঁ, আমরা হয়তো বা কারো দোষ ত্রুটি ধরি, কিন্তু যারা হারিয়ে যায় তারা কি ফিরে আসে না? ঠিক সেই রকমই এই হর্ষবর্ধন, এই যে প্রখ্যাত স্বনামধন্য রাজা, তার প্রিয়জন অর্থাৎ তার বাবা, মা, ভাই, তার ভগ্নিপতি, তাদেরকে হারানোর যে জ্বালা, যে যন্ত্রণা বা খুব অল্প সময়ের মধ্যে তাদের মৃত্যু, এই হর্ষবর্ধনের হৃদয়কে কতটা বিদীর্ণ করেছিল, তার অবস্থা কতটা খারাপ হয়েছিল, সেই একটি চিত্র। অর্থাৎ সেই নিয়তির বিধান, অর্থাৎ কিভাবে তারা মারা গেলেন এবং তাদের মারা যাওয়ার পর হর্ষবর্ধনের কি মানসিক অবস্থা হলো, সেই চিত্রটি তোমাদের পাঠ্য। অর্থাৎ এই যে কিঞ্চিত অংশটি, ছোট্ট অংশটি কিন্তু তোমাদের পাঠ্য। কারণ আমি প্রথমে বলেছি যে কোনো গদ্য বা পদ্যের চম্বক অংশ বা ছোট অংশটি কিন্তু তোমাদের পাঠ্য বিষয়। কারণ তোমাদের এবং 100 নম্বরের তোমাদের কিন্তু
এই পাঠ্য বিষয়ের পরে কোন গদ্য থেকে পদ্য থেকে কিভাবে প্রশ্ন, কত নম্বর, কিভাবে কোনটায় থাকে সেটি সম্বন্ধে আমি সেই ভাগটি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে প্রথম পত্রের পদ্যাংশগুলো আমরা কিন্তু গদ্যাংশের মধ্যে 3টি গদ্যাংশ আমরা কিন্তু দেখে ফেলেছি। মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংপদ, ধৌম শিষ্যানাং চরিতানি, নিয়তির বিধান, এই 3টি গদ্য এবং 3টি পদ্য। বাল্মীকি কবিত্ব লাভ। বাল্মীকি কে? বাল্মীকি মুনি, অর্থাৎ রামায়ণ এই মহাগ্রন্থটির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। রামায়ণ মহাভারত যে দুটি মহাকাব্য বা মহাগ্রন্থ সংস্কৃত সাহিত্যের মানে উজ্জ্বল নক্ষত্র বলা চলে বা উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবে, উজ্জ্বল সৃষ্টি, তার মধ্যে সেই রামায়ণ, এই রামায়ণম থেকে বাল্মীকি কবিত্ব লাভ, মানে রামায়ণের যিনি মূল রচয়িতা তার নাম কিন্তু মহর্ষি বাল্মীকি বা বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি বলা হয় তিনি কিন্তু সহজাত কবি ছিলেন না, অর্থাৎ তিনি কবিত্ব যেন তার মধ্যে, তার সহজাত গুণাবলীর মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ করে একটি খুব চিত্তাকর্ষক আবার হৃদয় বিদারক একটি ঘটনা কিন্তু ঘটে যায় এই বাল্মীকি কবিতা লাভ এই পদ্যাংশটির মধ্যে, এবং সেটি দেখেই হঠাৎ করে কিন্তু তার মধ্যে থেকে যে কবিত্ব ভাব সেটি বেরিয়ে আসে। অর্থাৎ এই বাল্মীকি মুনি তার যে কবি সত্তা তার মধ্যে লুকায়িত ছিল, যেটি বের হয়নি, সেটা হঠাৎ করে কিন্তু প্রকাশিত হয়ে যায় এবং তিনি কিন্তু কবি হিসেবে, মহাকবি হিসেবে, শুধু কবি বলবো না, তিনি মহাকবি হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়ে যান এবং সেই স্বীকৃতির জন্য তিনি কিন্তু এই যে মহাকাব্য রামায়ণ রচনা করেন। এবং এই রামায়ণের তোমাদের পাঠ্য বিষয় কি তাহলে? এই যে ছোট্ট কবিত্ব লাভ, উনি কিভাবে, কোন ঘটনাটির মাধ্যমে, অর্থাৎ একটি চমকপ্রদ অথচ হৃদয় বিদারক খুব আকর্ষণীয় একটি ঘটনা, কিন্তু সেই ঘটনাটির মাধ্যমে কিন্তু বাল্মীকি কি হন? কবি হয়ে যান। সেইটুকুই তোমাদের পাঠ্য, অর্থাৎ আমাদের মূল রচনা মহাকাব্য সেটি কিন্তু নয়। এই মহাকাব্য রচনার পেছনে যে ঘটনাটা, অর্থাৎ আমাদের কবি কিভাবে কবিত্ব লাভ করলেন, বাল্মীকি কিভাবে কবি হলেন, সেটি কিন্তু আমাদের পাঠ্য বিষয়। এবারে দেবী স্তুতি। তোমরা জানো যে দেবী স্তুতি হচ্ছে, আমরা জানি যে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মাবলম্বীরা দের মধ্যে অনেক দেব দেবী থাকেন, ঠিক সেরকমই দেবী দুর্গা, যিনি সামনে আমরা দুর্গাপুজো, তো এই দেবী দুর্গা তারই আর এক রূপ কিন্তু দেবী চণ্ডী, অর্থাৎ মার্কেন্ডীয় পুরাণের 81 থেকে 93 অধ্যায়, এই 13টি অধ্যায় কিন্তু নিয়ে কিন্তু চণ্ডী দেবীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই যে দুর্গা বা দুর্গাপূজার যে দেবী দুর্গা, তিনি মহিষাসুর নামে একজন অসুরকে বধ করেছিলেন। তাই এই যে বধ করার, কেন মহিষাসুর কি করেছিল? স্বর্গরাজ্য দখল করেছিল। স্বর্গরাজ্য দখল করে সে কিন্তু দেবতাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিল। তাই জন্য কিন্তু দেবতারা দেবীকে আহ্বান করেন, অর্থাৎ এই যে শ্রী শ্রী চণ্ডী বা দেবী দুর্গা, তারই কিন্তু আরেক নাম শ্রী শ্রী চণ্ডী। সেই চণ্ডী দেবী তাকে আরাধনা করেন এবং তিনি কিন্তু ওই মহিষাসুরকে কঠোরভাবে বধ করে তিনি কিন্তু দেবতাদেরকে তাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। এখন তোমাদের পাঠ্য কতটুকু দেবী স্তুতি, অর্থাৎ এই যে দেবী সকলের হয়ে, অর্থাৎ দেবতাদের হয়ে এই যে মহিষাসুরকে বধ করলেন, কেননা মহিষাসুরের কিন্তু বর ছিল যে কোনো দেবতা, কোনো যক্ষ, কোনো সম্প্রদায়ের কেউই কিন্তু তাকে কি হত্যা করতে পারবে না। তাই জন্য দেবী চণ্ডী তাকে কি নিধন করলেন, বধ করলেন। তাই জন্য দেবতারা সবাই মিলে দেবীর উপরে কি পুষ্প বৃষ্টি করতে আরম্ভ করলেন এবং সেই পুষ্প বৃষ্টি করে কিন্তু তারা দেবীদেরকে স্তুতি বা প্রশংসা করতে শুরু করলেন। তোমরা স্তুতি বাক্যর কথা তো অবশ্যই শুনেছ, যে কোনো ভালো কাজে বা করলে কিন্তু মানুষ স্তুতি পেয়ে থাকে বা তার প্রশংসা করা হয়, সেটি কিন্তু, অর্থাৎ দেবী যে এই যে অসুরদেরকে বধ করে এত বড় একটা মহান কাজ করলেন দেবতাদের জন্য, তাই দেবতারা খুশি হয়ে কি করলেন? সকলে মিলে দেবীর জন্য স্তুতি গাইতে শুরু করলেন। এটি তাহলে হয়ে গেল। এই যে স্তুতি বলে কি কি বললেন দেবীকে, সেই স্তুতি বাক্য সেটুকুই কিন্তু তোমাদের পাঠ্য। অর্থাৎ এই যে আমাদের হয়ে গেল কিন্তু দুটি পদ্য, এবং জ্ঞানযোগ কোনটি?
শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা যে গ্রন্থের একটি চতুর্থ অধ্যায়, সেখানে জ্ঞানের বিষয় অর্থাৎ জ্ঞানী কে, জ্ঞানের স্বরূপ কি, এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ জিজ্ঞাসু মনের, অর্থাৎ আমি যদি জ্ঞান আহরণ করতে চাই বা শিখতে চাই তাহলে আমাকে কি রকম হতে হবে, অর্থাৎ অস্থির বুদ্ধি বা ধীর স্থির না হলে কি সঠিক বিদ্যা শিক্ষা লাভ করা সম্ভব? তা কিন্তু নয়। ঠিক সেই জন্যই কিন্তু একজন স্থির বুদ্ধি বা প্রাজ্ঞ ব্যক্তি হতে হলে আমাকে কি রকম হতে হবে বা আমাকে কি আচরণ করতে হবে, আমাকে কি রকম হলে আমরা কি করতে পারবো, সত্যিকার জ্ঞানী হতে পারবো, সেই কথা, সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু এই ছোট্ট অংশটিতে, অর্থাৎ জ্ঞানযোগে জ্ঞানীকে, জ্ঞানীর স্বরূপ কি, এই সম্বন্ধিত আলোচনা কিন্তু আছে। আর রয়েছে কি ব্যাকরণ, ব্যাকরণ অংশে রয়েছে সংজ্ঞা, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, স্ত্রী প্রত্যয় অর্থাৎ লিঙ্গান্তর। তোমরা তো জানো এই যে সংজ্ঞা, সন্ধি অর্থাৎ এই যে সংজ্ঞার মধ্যে কারক কি, সমাস কি, পদ কি, এগুলো। সন্ধি তো তোমরা জানো বিদ্যাযোগালয় একটি উদাহরণ, বিদ্যালয়। এরকমই শব্দরূপ, কিছু কিছু শব্দের রূপ, এবং ধাতুরূপ সংস্কৃত কিছু যেমন ধাতুরূপ, যেমন সংস্কৃত শব্দরূপ, যেমন নদী বা ফল, নর, কিছু শব্দ পুরুষ বা স্ত্রীবাচক কিছু শব্দ থাকে, সেগুলোর বিভিন্ন রূপ বা ধাতুরূপে যেমন একজন, অর্থাৎ একজন কাজ করলে কিরকম, দুজন বা বহু, এরকম মানে একজন বালক পড়ে, বালক পঠতি, এই যে এ ধরনের এইভাবে কিন্তু বাক্যগুলো গঠিত হয়। তাই সেই প্রক্রিয়াটা সামান্য বলতে পারো একটি প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা কিন্তু এখানে হয়। এবং লিঙ্গান্তরে যেমন বিদ্বান, বিদুষী, এই জাতীয়, তোমরা তো লিঙ্গান্তর তো পড়েছো এ পর্যন্ত, তো সেই লিঙ্গান্তরে কিন্তু সেই ধরনের আলোচনা, অর্থাৎ এখানে কিন্তু অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে কিন্তু তোমরা এগুলা জানতে পারবে, পড়তে পারবে এবং শিখতে পারবে। এবং এই যে প্রশ্নের মানটি আমি বলে দেব, এই কিন্তু হয়ে গেল আমাদের কিন্তু হয়ে গেল মোটামুটি ফার্স্ট ইয়ার, অর্থাৎ তোমাদের প্রথম বর্ষে প্রথম পত্রে যতটুকু তোমাদের কিন্তু পাঠ্য, তার সম্বন্ধে কিন্তু আমার আলোচনা করা হয়ে গেল। অর্থাৎ এর মধ্যে কিন্তু আমার কথার মধ্যে কিন্তু আলোচনা উঠে এসেছে সমস্ত যে তিনটি পদ্য, তিনটি গদ্য এবং ব্যাকরণ অংশটি সম্বন্ধে। ব্যাকরণ অংশটি সম্বন্ধে এখন আমরা এই প্রশ্নের মানগুলোর বন্টন কিভাবে হবে সেটি সম্বন্ধে স্পষ্ট ধারণা নিয়ে চলো। এই গদ্য যে তিনটি ছিল, অর্থাৎ যে মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংবাদ, ধৌম শিষ্যানাং চরিতানি এবং নিয়তের বিধানম, এর থেকে তোমার দুটি বাংলায় অনুবাদ করতে হবে, অর্থাৎ হুবহু বাংলায় অনুবাদ। এতে কিন্তু তোমার এই অনুবাদে কিন্তু তোমার মানে নম্বর বলতে যদি আমরা বলি তাহলে কিন্তু দুই রকম অনুবাদ হয়, অর্থাৎ আক্ষরিক এবং ভাবানুবাদ। অর্থাৎ সরাসরি না মিলেও কিন্তু ভাবের মানে যেটি বোঝানো হয়েছে সেটা যদি শিক্ষার্থী উল্লেখ করতে পারে তাহলে কিন্তু হুবহু মিলে গেলে কিন্তু পূর্ণ নম্বর, অর্থাৎ অঙ্কের মতো অনেকটা এই অনুবাদগুলোতে কিন্তু নাম্বার আমরা জানি যে হয়ে থাকে। এবং ব্যাকরণ অংশ যে অংশটি পুরোটাই, সেটি কিন্তু পূর্ণ নম্বর পাওয়া অত্যন্ত সহজ, কারণ এটিও অঙ্কের মতোই হলে পুরোটা নম্বর তোমরা কিন্তু পেয়ে থাকবে। এবং একটি গদ্য থেকে একটি রচনামূলক প্রশ্ন এবং দুটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে, যেগুলো সম্পূর্ণ বাংলায় লিখতে হবে তোমাদেরকে। আবারও বলছি, তোমরা বাংলায় উত্তর করবে, সংস্কৃতে কিন্তু কোনো উত্তর করতে হচ্ছে না। এবং পদ্যতেও সেই একই, পাঠ্যাংশের দুটি বাংলা অনুবাদ করবে, একটি রচনামূলক প্রশ্নের উত্তর দিবে এবং পাঠ্যাংশের একটি ব্যাখ্যা থাকবে। শুধু একটু পার্থক্য, ওখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে ব্যাখ্যা লিখতে হবে। এবং ব্যাখ্যা লেখার নিয়ম কিন্তু একদম হুবহু তোমরা যে নিয়মে আগে বাংলা লিখে এসেছো ব্যাখ্যা, ঠিক সেই নিয়মে কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং ব্যাকরণ অংশে দেখো 6টির মধ্যে মানে 6টি তোমাদের দেয়া থাকবে, 4টির উত্তর করতে হবে এর মধ্যে। এবং অনুবাদের যে অংশটি বললাম সেটি খুব সহজ এবং সরল বাংলা অনুবাদ, অর্থাৎ বিচ্ছিন্ন
অথবা বিচ্ছিন্ন যে 5টি সংস্কৃত থেকে বাক্যের বাংলা অনুবাদ করতে হবে। এখন অর্থাৎ একটি প্যাসেজ বা অনুচ্ছেদ আকারে একটি থাকবে, সেটারে তুমি উত্তর করতে পারো। আবার তোমাকে কিছু বিচ্ছিন্ন 5টি বাক্য দেওয়া হতে পারে, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, আমি বই পড়ি, হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়, এই যে বালকটি হাসে, এই যে বাংলায় যে এই যে ছোট্ট ছোট্ট যে আমরা বিচ্ছিন্ন কিছু বাংলা আমি বাক্য তোমাদের সামনে বললাম, সেগুলো কিন্তু থেকে তোমার কি হবে, সেগুলো থেকে তোমাকে সংস্কৃত করতে হবে। এবং সেটি আমার মনে হয় একটি ক্লাসে, আমি এই পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে যেটি বলতে পারি, একটি ক্লাসে কিন্তু আমরা শিক্ষার্থী থেকে আমি খুব ফলপ্রসূ একটি তাদের একটি যে রেসপন্সটি, তাদের যে আমি তাদের যে তাদের পারঙ্গম যে ক্ষমতাটি, সেটা আমি খেয়াল করেছি যে তারা একটি ক্লাসে একবার পড়ালেই কিন্তু তারা সেটি খুব সুন্দরভাবে ধরতে পারে এবং আয়ত্ত করতে পারে। এবং তোমাদেরকে একটি অনুচ্ছেদ সংস্কৃত লিখতে হয়, সেটি 10 নম্বরের একটি, অর্থাৎ 100 নম্বরের বন্টন কিন্তু আমরা করে ফেললাম। অর্থাৎ এই যে মান বন্টন হলো সেটি কিন্তু 100 নম্বরের হলো। এবং লাস্টে যেটি সর্বশেষে যেটি বলছি অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি কিন্তু তোমাদেরকে বাংলা হরফে বিচ্ছিন্ন একটি সুনির্দিষ্ট খুব সহজবোধ্য তোমাদের কিছু বাংলা বাক্যর মাধ্যমে একটি অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে, যেটি অত্যন্ত সহজ এবং সরল ভাষার বিগত সালের শিক্ষার্থীরা কিন্তু খুব সুন্দরভাবে সেই অনুচ্ছেদটি লিখতে সক্ষম হয়েছে বা হতো। এবং সেটি কিন্তু খুব একটা দুরূহ বা কঠিন বা এই ধরনের কিন্তু নয়, অত্যন্ত সহজ এবং সরল বাংলায় যেটি তোমরা লিখতে পারবে, এবং এটি বোধগম্য করাও কিন্তু অত্যন্ত সহজ। তাহলে এই কিন্তু সর্বমোট আমি যেটি তোমাদের এই যে পাঠ্যক্রম বা পাঠ্যসূচির যে মান বন্টন, সেটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা আশা করি সেটি খুব সহজ এবং সুন্দরভাবে সেটি বুঝতে পেরেছ, এবং এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না বা কোনো কিছুই কিন্তু এর বাইরে কখনোই আসে না। অর্থাৎ এই যে পদ্য থেকে এই যে মান বন্টন এবং গদ্যের এবং অনুবাদ এবং ব্যাকরণ অংশের এই যে মানবন্টন, এর মধ্যে কিন্তু এই যে পাঠ্যসূচি এটি সীমাবদ্ধ। আমি কিন্তু তোমাদেরকে সেই সম্পর্কে ধারণা দিলাম। যদিও তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, তারপরও যেহেতু পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব, তাই আজকে কিন্তু দ্বিতীয় পত্র সম্বন্ধেও আমি তোমাদের সামনে একটি পরিষ্কার ধারণা দিতে চাই। অর্থাৎ তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তখনও কিন্তু তোমাদেরকে কি কি পড়তে হবে, অর্থাৎ একটি বিষয় সম্পর্কে বা বিষয়টা নেয়ার আগে কিন্তু তোমাদের একটি স্বচ্ছ, পরিষ্কার এবং সুস্পষ্ট নির্ভুল ধারণা থাকা, এটি কিন্তু অত্যন্ত দরকার এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তাই সংস্কৃত দ্বিতীয় পত্রে তোমাদের পাঠ্যসূচি সম্পর্কেও কিছুটা ধারণা থাকা তোমাদের দরকার, যে এই যে 2 বছর অর্থাৎ সংস্কৃত প্রথম পত্র এবং সংস্কৃত দ্বিতীয় পত্র, এর যে কি পাঠ্যক্রম বা পাঠ্যসূচি, এ সম্পূর্ণটা সম্পর্কে ধারণা দিতে একটি স্পষ্ট, নির্ভুল এবং স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমার ক্লাসটি, এবং আমি তোমাদের সামনে হাজির হয়েছে সেজন্যই। এখানে সংস্কৃতের দ্বিতীয় পত্রে থাকবে, আমরা কিন্তু প্রথম পত্রে দেখেছি যে 3টি গদ্য ছিল, এখানে 3টি নাট্যাংশ। অর্থাৎ সংস্কৃত অনেক বিখ্যাত এবং স্বনামধন্য নাট্যকার ছিলেন, এবং তাদের সৃষ্টি অসাধারণ কিছু নাটক সংস্কৃতে রচিত হয়েছিল। কিন্তু আমরা কিন্তু পড়ব বাংলাতে। এই যে শকুন্তলা প্রতিগৃহে যাত্রা, অর্থাৎ শকুন্তলা নামে দুষ্যন্ত শকুন্তলার কাহিনী তোমরা অনেকে পড়ে থাকবে। সেই দুষ্যন্ত শকুন্তলার যে অভিজ্ঞান শকুন্তলম, শকুন্তলার নামটি তোমরা হয়তো অনেকে শুনেছ। সেই শকুন্তলার কি প্রতিগৃহে, অর্থাৎ তার স্বামী, অর্থাৎ সে যে গান্ধর্ব মতে তার বিয়ে হওয়ার পরে শকুন্তলা কিভাবে তার পালিত পিতা অর্থাৎ কর্ণমণির আশ্রম থেকে কি দৃশ্যের অবতারণা হয়েছিল, অর্থাৎ এই দৃশ্যটি কিন্তু অত্যন্ত পরিচিত একটি দৃশ্য বা প্রচলিত আছে আমাদের দেশেও। এটি কিন্তু এখনো যে একটি কন্যার বিদায় দেওয়ার সময়, অর্থাৎ
একটি কন্যা জন্মের পরে তার পিতামাতা তাকে কি খুব সুন্দর করে বড় করে তোলে, তারপর কিন্তু একদিন তাকে পরের ঘরে, আমরা বলে থাকি যেটি প্রচলিত কথায়, অর্থাৎ স্বামীর ঘরে কিন্তু তাকে যেতে হয়। সেই সময় একটি করুণ দৃশ্যের অবতারণা হওয়া এটি কিন্তু একটি সহজাত ব্যাপার, তাই না? অর্থাৎ আমরা অনেকবার দেখেছি এবং এটি হয় এবং হৃদয় বিদীর্ণ হয়ে যায়, কেননা আপনজন সম্পূর্ণ একটি নতুন পরিবেশে সম্পূর্ণ নতুন মানুষের সাথে কি ঘর বেঁধে নতুন সংসার সৃষ্টি করে। আর নতুন কিছু সৃষ্টি করতে গেলে সেখানে ভয় বা দ্বিধা এগুলো একটু থাকবে, আবার আশাও তো থাকে, তাই না? এটি কিন্তু খুব সাধারণ একটি বিষয়। তো শকুন্তলা যে প্রতিগৃহে যাত্রা, এই যে দৃশ্যটি, অর্থাৎ শকুন্তলা প্রতিগৃহে যাওয়ার সময় একটা করুণ দৃশ্য হয় না, তার বাবা কিছু উপদেশ দেন, অর্থাৎ প্রত্যেক পিতামাতা কি স্বামীর ঘরে যাওয়ার আগে কি তার কন্যাকে কি তারা বিভিন্ন ভাবে উপদেশ দেন না, ঠিক সেরকমই একটা করুণ দৃশ্য। সেই দৃশ্যটি, সেই চুম্বক অংশটি কিন্তু তোমাদের আলোচ্য বিষয় বা পাঠ্য বিষয়। কৃতক কলহ, মানে কৃতক শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম, আর কলহ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া। অর্থাৎ এই যে মুদ্রা রাক্ষস যে নাটকটির অংশে, এখানে তোমরা চাণক্য, নীতিশাস্ত্রের জনক বলা চলে, চাণক্যকে তোমরা কৌটিল্যের অর্থশাস্ত্র সম্বন্ধে অনেকে জেনে থাকবে। সেই চাণক্যর সাথে চন্দ্রগুপ্ত যে রাজা ছিলেন, মানে চন্দ্রগুপ্ত রাজার সেনাপতি ছিলেন হচ্ছে চাণক্য। সেই চাণক্য এবং চন্দ্রগুপ্তের যে কপট কলহ, সেই ঝগড়ার সেই ছোট্ট অংশটি তোমাদের আলোচ্য বিষয়। পরোপকার এই শব্দটির মাধ্যমে কি বুঝতে পারো? মধ্যম ব্যয় এক প্রকার নাটক, হ্যাঁ, সেই মধ্যম ব্যয়টা পরোপকার নামক ছোট্ট অংশটি, অর্থাৎ যেখানে পরের উপকার করা হয়। অর্থাৎ এই যে ভীম কিভাবে, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম নামে পাণ্ডব, উনি কিভাবে করে একটি ব্রাহ্মণ পরিবার যারা বনের মধ্য দিয়ে যেতে গিয়ে একটা ভয়ানক বিপদের সম্মুখীন হয়, তাদেরকে কিভাবে করে রক্ষা করলেন, সেই যে ছোট্ট অংশটি তাদের কথোপকথন, এটুকুই কিন্তু পরোপকারের অংশ। অর্থাৎ অত্যন্ত আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক কিন্তু এই যে নাট্যাংশগুলো অত্যন্ত সুন্দর এবং খুব সহজেই মনে থাকে, এবং একবার তোমরা এই কাহিনী শুনলে সেটি আয়ত্ত করা কিন্তু অত্যন্ত সহজ। পদ্যাংশর মধ্যে রয়েছে হচ্ছে রঘু বংশ, অর্থাৎ রঘু বংশের রাজা যে রঘু, সেই সূর্য বংশীয় সেই রাজা রঘু, তিনি বিভিন্ন দিক বিজয় করলেন, কিভাবে গেলেন এবং দিক বিজয় করে তিনি ফিরে আসলেন, সেই চিত্রটি, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারদিকে তিনি গমন করলেন, সেই চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিভাবে জয় করে উনি আসলেন, সেই ছোট্ট কাহিনীটা, অর্থাৎ চারটি দিকের যে বর্ণনা, সেটি কিন্তু এই রঘুর দিক বিজয়ের মধ্যে রয়েছে। এবং শরৎ বর্ণনম, এটি হচ্ছে একটি ছোট্ট অংশ, শরৎ ঋতুর বর্ণনা। অর্থাৎ এই যে রামায়ণের যে রাম সীতার কাহিনী, ভর্তৃহরি রচিত যে ভট্টিকাব্য, তার মধ্যে শরৎ ঋতুর একটি সুন্দর বর্ণনা কিন্তু এই পদ্যাংশটির মধ্যে রয়েছে। অর্থাৎ তোমরা জানো, যারা কবিতা সম্বন্ধে জানো বা কবির সত্তা যাদের মধ্যে বিদ্যমান, বা যারা বোঝো কবিতা সম্বন্ধে, তারা কিন্তু প্রকৃতির রং রূপ তারা তাদের চোখে কিন্তু একটু অন্যরকম ভাবে ধরা পড়বে, সেটি কিন্তু স্বাভাবিক। আর শরৎকালে প্রকৃতি যেন সেজে ওঠে এক অপরূপ সাজে, সেই সুন্দর শরৎকালের বর্ণনায় কিন্তু বাংলাতে শরৎ বর্ণনমে কিন্তু আলোচিত হয়েছে। এবং 10 অবতার স্তোত্রম এখানে রয়েছে, কি এই পদ্য অংশটিকে 10টি অবতারকে সম্বন্ধে জাস্ট তাদের পরিচিতি বা তাদের স্তুতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হয়ে গেল দ্বিতীয় পত্রের নাট্যাংশ এবং পদ্যাংশ। এবং কিছুটা ব্যাকরণ অংশ রয়েছে, যেখানে কারক ও বিভক্তি, সমাস, প্রত্যয়, নত্যবিধান, সত্যবিধান, অব্যয় এবং সংস্কৃত ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ সম্বন্ধে, অর্থাৎ যে প্রাথমিক ধারণাটা সংস্কৃত ভাষার বিষয়ে, সেই যে বিষয় সেটি কিন্তু বাংলাতে তোমাদেরকে পড়তে হবে এবং লিখতে হবে। এবং এই যে ব্যাকরণ অংশটুকু বললাম, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয়, নত্যবিধান, সত্যবিধান, এগুলো সবই কিন্তু তোমরা পড়েছো, পড়েই কিন্তু এই যে একাদশ শ্রেণীতে তোমরা উঠেছ। তো এই যে দ্বিতীয় পত্রের মান বন্টন আমরা একটু দেখে নিই। তোমরা পর্দাতে দেখতে পাচ্ছ, এখানেও পাঠ্যাংশের 2টি বাংলা অনুবাদ করতে হবে
গদ্যের ক্ষেত্রে অর্থাৎ নাট্যাংশ যেটি 3টি বললাম, সেখানে একটি রচনামূলক প্রশ্ন অবশ্যই বাংলাতে এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং আবারও প্রথম পত্রের মতো ব্যাকরণ অংশেও 6টি থাকবে তোমাদের ব্যাকরণ, অর্থাৎ ওই যে বললাম কারক, বিভক্তি, সমাস, প্রত্যয়, নত্যবিধান, শতবিধান, এগুলো বাংলাতে থাকবে তোমাদের। এবং এটি তোমার 4টির তোমাকে কি উত্তর করতে হবে, এবং এখানে ওই যে অনুচ্ছেদ আকারে তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে এবং 5টি বিচ্ছিন্ন বাক্যে সংস্কৃত অনুবাদ করতে হবে। অর্থাৎ এই যে প্রথমে বলেছিলাম হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়, আমার নাম এই, বা বালকটি হাসে, সে বই পড়ে, এই ধরনের যেগুলো তোমরা প্রথম বর্ষে হয়তো বা বাংলাতে পড়েছো, সংস্কৃত করেছো, এবং সংস্কৃত থেকে বাংলা থেকে সংস্কৃত করবে, অর্থাৎ সংস্কৃত থেকে কিন্তু তোমরা প্রথম বর্ষে ইতিমধ্যে পড়ে এসেছে সেটি, এবং দ্বিতীয় বর্ষে গিয়ে সেটি কি করতে হবে, বাক্যের উল্টোটা করতে হবে, অর্থাৎ সেটি ঘুরিয়ে, অর্থাৎ প্রথমে তোমরা বাক্যের বাংলা করেছো, এবারে সেটি বাক্যের সংস্কৃত অনুবাদ করবে, এটুকু। এবং সংস্কৃত ভাষায় বাংলা হরফে, অবশ্যই বাংলা হরফে একটি পত্র তোমাদের লিখতে হবে, যেটি কিন্তু অত্যন্ত সহজ, অল্প কথায় এবং সহজ ভাষায় যে পত্রটি, সেটি তোমাদের বাংলা ভাষায় সংস্কৃতে, এবং এটি তোমাদের লিখতে হবে, অর্থাৎ শুধুমাত্র এই 10টি নম্বর। অর্থাৎ আমরা প্রথমে কি দেখলাম যে প্রথম বর্ষে 10 নম্বরের অনুচ্ছেদ, যেটি সংস্কৃত ভাষা, কিন্তু 10 নম্বর বাংলা হরফে যেটা তোমাদেরকে লিখতে হবে। আমি আবারও বলছি, অনেকের মনে কিন্তু এই ভ্রান্ত ধারণা থাকে যে সংস্কৃতে উত্তর করতে হয় সংস্কৃত পড়লে, বা অনেক অভিভাবকের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক ভয় থাকে যে তারা কি করেন, তারা এই সংস্কৃত ভাষাটি অত্যন্ত দুর্বোধ্য, কঠিন, এটি কিভাবে পড়া সম্ভব, বা কিভাবে এত অল্প সময়ের মধ্যে ছাত্র পড়তে পারবে। কিন্তু আমি কিন্তু একটি স্পষ্ট, নির্ভুল এবং স্বচ্ছ ধারণা যেটি তোমাদের সামনে আমি কিন্তু দেবার চেষ্টা করলাম, যে কি এই যে গদ্য পদ্য এর বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ব্যাখ্যা, অনুবাদ, এগুলো সবই কিন্তু তোমাদের বাংলায় করতে হবে। এবং এই যে বাংলার যে তোমাদের লিখতে হবে পুরো বিষয়টি, এটি কিন্তু যে গদ্য পদ্য সেগুলো সম্পূর্ণ বাংলায় পড়ানো হবে, এবং এর কাহিনীটিও কিন্তু বাংলায় থাকবে। অর্থাৎ সংস্কৃত ভাষা এখানে প্রাধান্য নয়, সংস্কৃত সাহিত্য, অর্থাৎ সংস্কৃত সাহিত্যে রচিত, হয়তোবা সংস্কৃত ছিল কিন্তু তোমরা তো অনুবাদ পড়বে, অত্যন্ত সুন্দর, প্রাণোজ্জ্বল এবং চিত্তাকর্ষক কিছু খুব সুন্দর কাহিনী বা গদ্য বা পদ্য, যেটি কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক এবং সুন্দর, তোমাদের আকর্ষণ করবে বলে আমি মনে করি। এবং আমি কিন্তু এই গদ্য পদ্যগুলো পড়ে আমি নিজে কিন্তু অত্যন্ত চমকপ্রদ হয়েছি, এবং আমার কিন্তু ভালো লেগেছে, এবং সকলেরই ভালো লাগে, কেননা সংস্কৃত সাহিত্য কি একটি অত্যন্ত সুন্দর, এবং সেখানে অনেক স্বনামধন্য বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, যেমন নাট্যকারদের মধ্যে যার নাম শুরুতে বলা যায় কালিদাস, বা অশ্ব ঘোষ, ভাস, বানভট্ট, এরকম বহু নাম কিন্তু রয়েছে। তারা কিন্তু বিদগ্ধ পণ্ডিত ছিলেন, এবং সেই পণ্ডিতগণ তাদের রচনা কিন্তু তাদের রচিত, এই যে বাল্মীকি মুনির রচনার কথাগুলো বললাম, বাল্মীকি মুনির রচিত রামায়ণ বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এর রচিত মহাভারত, এই ধরনের গ্রন্থ কিন্তু কালজয়ী গ্রন্থ, মহাগ্রন্থ, মহাকাব্য, এগুলো কিন্তু তোমার সংস্কৃতের সাহিত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ এইরকম অনেক প্রাঞ্জল বা চিত্তাকর্ষক এবং অত্যন্ত উঁচু মানের লেখা, লেখনী, কাব্য, নাটক, গদ্য, পদ্য, এগুলো কিন্তু সংস্কৃত সাহিত্যের অন্তর্গত। কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণী তোমাদের এই বিষয়টি, তোমরা সবই স্কুলের গণ্ডি বা বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে কলেজে পদার্পণ করেছো, তাই সেই রকম কঠিন বা দুরূহ কোনো বিষয় কিন্তু তোমাদের পাঠ্যসূচির আওতায় আনা হয়নি। তোমাদের যেটি পাঠ্যসূচির আওতায় আনা হয়েছে সেটি অত্যন্ত সহজ, সরল, স্পষ্ট, যাতে করে তোমরা খুব সহজে সুন্দরভাবে এগুলো পড়তে পারো, জানতে পারো। এবং আজকে
আজকে আমার এই ক্লাসটি নেবার প্রধান উদ্দেশ্য বা ছিল যে তোমাদেরকে এই যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে সংস্কৃতের যে পাঠ্যসূচি, পাঠ্যক্রম বা কি কি বিষয় এই যে 2টি বর্ষে পড়ানো হয় সেটি সুন্দর করে বোঝানো, জানানো এবং সেটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়া যে কোন সংস্কৃত ভাষার প্রয়োগ কিন্তু অর্থাৎ দেবনাগরী হরফ যেটি অর্থাৎ সংস্কৃত ভাষার প্রয়োগ কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নেই। এর পুরোটা কিন্তু তোমাকে বাংলায় উত্তর করতে হবে, কেননা তোমার শ্রেণী অনুযায়ী তোমাকে যেহেতু তুমি হয়তো অনেকেরই তোমাদের বিদ্যালয়ে সংস্কৃত এই হরফটি সম্বন্ধে জানা ছিল না, তাই হঠাৎ করে তোমরা কলেজে এসে এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে কিন্তু এই শব্দটি বা এই হরফটি ব্যবহার করা তোমাদের পক্ষে অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার হবে। তাই জন্য কিন্তু এই হরফ বা ভাষার ব্যবহার সেভাবে কিন্তু তোমাদের লেখনের মধ্যে আনা হয়নি। অর্থাৎ তোমরা যা লিখবে বাংলায় লিখবে এবং বুঝতে পারবে, জানতে পারবে এবং অবশ্যই খুব কৃতিত্বে, ভালোভাবে, সুন্দরভাবে, অতি অল্প সময়ে কৃতিত্বের সাথে তোমরা এই বিষয়টি অধ্যয়ন করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমার পূর্ব অভিজ্ঞতা যেটি পূর্বের শিক্ষার্থীদের কে পড়িয়েছি আমি, তাদের অভিজ্ঞতা থেকে আমাদের এই কলেজের যে সংস্কৃত বিষয়ের ফলাফল বরাবরই যেটি কি কৃতিত্বের সাথে যেটি অত্যন্ত সুন্দর ফলাফল করে আমাদের শিক্ষার্থীরা কি সুনাম অর্জন করেছে, তোমরাও সেটি পারবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এবং সামনের ক্লাসে আমি একটি পদ্য বা গদ্য যে কোনো একটি নিয়ে আলোচনা নিয়ে তোমাদের সামনে ক্লাসে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং তোমরা এই বৈশ্বিক এই করোনা মহামারীর কালীন যে সময়টি আমরা সবাই পার করছি, তার মধ্যে আমি প্রথম ক্লাসটি তোমাদের সামনে শ্রেণী কক্ষে বসে নিতে পারলাম না, তারপরও ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি যে তোমরা রাজশাহী কলেজের মতো একটি স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী কলেজে ভর্তি হতে পেরেছো। সেই সৌভাগ্য সবার হয় না। তারপরও তোমরা এটির এই সুনাম বা মান অক্ষুণ্ণ রাখবে এবং নিজেকে একজন আদর্শবান শিক্ষার্থী বা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবে এবং সুস্থ, নিরাপদ এবং সুন্দরভাবে নিজের জীবন যাপন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।